এই দৃশ্য তো দেখার কথা ছিল না এত কিছুর পরেও, তাহলে দেখা গেল কেন, আমরা দেখলাম কেন? মহামহিম শুভেন্দু অধিকারী বিধানসভায় ভাষণ দিচ্ছেন, তখন তার গলার পারদ সপ্তমে। উত্তেজিত হয়ে আবেগমথিত হয়ে শুভেন্দু অধিকারী বললেন, অভয়ার বিচার হবে, অভয়ার বিচার দিতে বাঙালি আমাদের জিতিয়ে নিয়ে এসেছেন। এবং সেই সময় দেখতে পাওয়া গেল রত্না দেবনাথ, যিনি বর্তমানে বিজেপির বিধায়ক, অভয়ার মা, তিনি কান্নায় ভেঙে পড়েছেন। এই মায়ের কান্না পশ্চিমবঙ্গের মানুষ বারবার দেখেছেন, কিন্তু তারপরেও এই কান্নাটা দেখলে এখনো হৃদয়ে একটা গিয়ে ধাক্কা লাগে এবং প্রশ্ন করতে বাধ্য করে যে মহামহিম কেন বলছেন বিচার হবে? বলুন বিচার হচ্ছে, এখন সবকিছু আপনার হাতে, আপনারা ক্ষমতায় এসেছেন, এখন বলুন যে বিচার হচ্ছে এবং 100 দিনের মধ্যে আমরা মিটিয়ে দেব। 100 দিনের মধ্যে বিচার হয়ে যাবে। বলুন এই সামনের অগস্ট মাসে যখন অভয়ার সঙ্গে ঘটে যাওয়া সেই মর্মান্তিক নৃশংস ঘটনার 2 বছর সম্পূর্ণ হবে, তখন একটা শান্তি থাকবে মানুষের মনে অন্তত, যে আচ্ছা ঠিক আছে বিচারটা পেয়েছি আমরা। আপনারা পাশে কাউন্টারটা দেখতে পাচ্ছেন, কাউন্টারের সংখ্যাটা আস্তে আস্তে শূন্যতে এসে পৌঁছেছে এবং এই মুহূর্তে আমাদের তাই সেই আলোচনা করার একটা জায়গা তৈরি হয়েছে যে 45 দিনের মধ্যে সরকারের প্রতিশ্রুতি কতটা পূরণ করা গেল। দেখুন সবটা এক্ষুনি করে ফেলতে হবে, কেন করছেন না, এত দেরি কেন করা হচ্ছে, এই সমস্ত কথাবার্তা বলার বা এই লড়াইটা একেবারেই আমাদের নয়। আমরা 3টে জিনিস বেছে নিয়েছিলাম যেগুলো এই সরকারেরই প্রতিশ্রুতি, যেগুলো এই শাসক দলের ইস্তেহারে ছিল, তাদের ম্যানিফেস্টোতে ছিল, তাদের প্রতিশ্রুতি ছিল লিখিতভাবে যে এগুলো তারা করবেন। এবং সেই রকম 3টে বিষয় বেছে নিয়ে আমরা বলেছিলাম যে 45 দিনের মধ্যে এই বিষয়গুলোর দিকে সরকারের কি পদক্ষেপ, কতটা এগোনো গেল, সেই বিষয়টা নিয়ে আমরা 45 দিনের শেষে আলোচনা করব। দেখুন আজকের এই আলোচনাটা কোনো সমালোচনা বা পর্যালোচনা নয়, এটা একটা সার্বিক আলোচনা যে সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়ে ক্ষমতায় এসেছে সেগুলোর ক্ষেত্রে সরকার কতটা আন্তরিক নাকি শুধুই বাহ্যিক। তো সেই আলোচনার দিকেই আমরা তাকাচ্ছি এবং এর মধ্যে প্রথম যে প্রতিশ্রুতি বা প্রথম যে বিষয়টা ছিল সেটা হচ্ছে অভয়ার বিচার চাই। অভয়ার বিচার চাই, তো আপনার কি? অভয়ার বিচার হলে আপনার কি হবে? এখন অভয়ার মা, তিনি নিজে বিধায়ক হয়েছেন, বিজেপির বিধায়ক, তিনি নিজে বুঝে নেবেন মায়ের থেকে মাসির দরদ বেশি। দেখুন অভয়ার এই যে বিচারের লড়াই, এটা একজন মায়ের লড়াই, সার্বিকভাবে এই কথা সত্যি, সর্বতভাবে আমি এই কথা মেনে নিচ্ছি। কিন্তু তারই সঙ্গে গত 15 বছর ধরে একটা সমাজ, একটা রাজ্যের মানুষজন বারবার দেখেছেন বিচারের বাণী নীরবে নিভৃতে কেঁদেছে এবং সেখান থেকে যখন তারা একটা বদল এনেছেন, সাপমোচন যখন তারা ঘটিয়েছেন, তখন কিন্তু একটা নতুন আলোর ইঙ্গিত তারাও দেখতে চান এবং সেই আলোর ইঙ্গিতটা শুধুমাত্র ভাষণে বা বক্তৃতায় নয়, কাজে তারা দেখতে চান। আর এই অভয়ার বিচারের ক্ষেত্রে কতদূর তাহলে এগুলো গেছে? মহামহিম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে ঘোষণা করেছেন যে অভয়ার এই মামলায় 3 জন আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে, আরও সব পরিষ্কার করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা এখানে কতটা রয়েছে সেটাও খতিয়ে দেখা হবে। কিন্তু এই যে 3 জন আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত কতদূর এগিয়েছে, আরও কোনো পদক্ষেপ সামনে আসছে কিনা, সেরকম কোনো আপডেট সামনে আসেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা আদৌ খতিয়ে দেখা হচ্ছে কিনা, সেরকম আপডেটও কিন্তু এখনো পর্যন্ত সামনে আসেনি। আরজি করের এই মামলায়, আরজি করের কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট করলো কে বা কারা, সব ফাইল খোলা হবে, এই ঘোষণা করেছেন আমাদের রাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়। কিন্তু সেই ফাইলগুলো কি আদৌ খোলা হয়েছে? সেই দিকে কি কোনো পদক্ষেপ দেখতে পাওয়া গেছে? কোনো আপডেট এখনো পর্যন্ত সামনে আসেনি। তারই সঙ্গে আরজি করের সন্দীপ ঘোষকে নিশ্চয়ই আপনাদের এখনো মনে আছে, নামটা নিশ্চয়ই বাঙালি এখনো পর্যন্ত ভোলেনি। এই সন্দীপ ঘোষকে নিয়ে সম্প্রতি মহামহিম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি ঘোষণা করেছেন। তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী হিসেবে একটি সদর্থক এবং মহতী সিদ্ধান্ত নিতে পেরে, পদক্ষেপ নিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এবং তারপর তিনি বলেন যে আরজি করের সন্দীপ ঘোষ, যখন অভয়ার সঙ্গে সেই ঘটনা ঘটেছিল তখন আরজি করের সুপার ছিলেন এই কুখ্যাত সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহণ করে তাকে দোষী সাব্যস্ত করার যা যা আইনি পদ্ধতি আছে সেই সমস্ত কিছু করার অনুমতি আমি ইডিকে দিয়েছি, এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘোষণা। পূর্বতন সরকার এই কুখ্যাত সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত যাতে এগোতে না পারে এবং সেখানে তাকে দোষী সাব্যস্ত করার প্রক্রিয়া যাতে এগোতে না পারে, তাই অনুমতি আটকে রেখে দিয়েছিল, তদন্ত প্রক্রিয়া আটকে রেখে দিয়েছিল। সেই জায়গাটা খুলে দিয়ে ইডিকে অনুমতি দিয়েছেন শুভেন্দু অধিকারী এবং সেই আইনের পথে যাতে এবার গোটা বিষয়টা এগোয় সেই পথটা তিনি পরিষ্কার করেছেন। কিন্তু তারপরেও এখানে একটা কিন্তু আছে, দ্য ডেভিল ইজ অলওয়েজ ইন দ্য ডিটেলস।
কেন বলছি এই কথা? কাকে অনুমতি দেওয়া হয়েছে তদন্তের? ইডিকে। ইডি কিসের তদন্ত করে? আর্থিক তছরূপ, টাকা পয়সা সংক্রান্ত। তার সঙ্গে অভয়ার বিচারের কি সম্পর্ক? সন্দীপ ঘোষকে আরজি করের দুর্নীতি, যে টাকা পয়সা তছরূপ, সেই সমস্ত ঘটনায়, সেই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। ইডিকে সেই তদন্তের অনুমতি দেওয়া হয়েছে। সিবিআই, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, অভয়ার খুন ধর্ষণের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত সন্দীপ ঘোষ, এই যে অভিযোগটা উঠেছিল, সেই অভিযোগের ভিত্তিতে যে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই তদন্তটা কতদূর এগোলো তার কোনো খবর, কোনো আপডেট কিন্তু এখনো পর্যন্ত সামনে আসেনি। এবং সব শেষে যেটা অত্যন্ত চিন্তার বিষয়, যেটা একটা বিশ্বাসঘাতকতার জায়গাকে সামনে রাখে, সম্প্রতি দুটো গুরুতর অভিযোগ করা হয়েছে অভয়ার পরিবারের তরফ থেকে। তার বাবা মা করেছেন এই অভিযোগ, এবং এই অভিযোগগুলো কিন্তু একদম সাম্প্রতিক। অভয়ার বাবা আদালতে দাবি করেছেন কি বলতে হবে, কতটা বলতে হবে, সবটা সিবিআই তাদের শিখিয়ে দিয়েছিল। তাদের নির্দেশ মতো সবকিছু বলতে হয়েছে, ভয় দেখানো হয়েছে। আর এখন তাদের বলা হচ্ছে কেন লিখিত অভিযোগ তারা দেননি। অভয়ার বাবা, তিনি বলছেন সীমা পাহুজা আমাদের বাড়িতে গিয়ে বলে এসেছেন যে ঠিক এতটাই বলতে হবে, এর বাইরে কিছু বললে কিন্তু সঞ্জয়কে আটকে রাখা যাবে না, ভয় দেখানো হয়েছে। আর এখন বলা হচ্ছে আপনারা লিখিতভাবে কেন দেননি। এবং তারই সঙ্গে সিবিআই এর আইনজীবী পার্থ দত্তর সম্পর্কেও অভিযোগ করছেন, এই একই অভিযোগ করছেন অভয়ার বাবা। এবং তিনি বলছেন উনি শিখিয়ে দিয়েছিলেন কি বলতে হবে, কতটা বলতে হবে, ঠিক কিভাবে বলতে হবে, ওনার নির্দেশে সবটা বলতে হবে। আদালতে দাঁড়িয়ে উনি নিজেও সেই কথাটা স্বীকার করেছিলেন। যাই হোক, কিন্তু কি শিখিয়ে দিয়েছিলেন সেটা এখনই বলা যাবে না। তার সঙ্গে অভয়ার বাবা আরো বলছেন আমরা তো কোর্টরুমে ঢুকতেই পারিনি, 11ই জানুয়ারি প্রথম আমরা কোর্টরুমে ঢুকতে পেরেছি। এবং এরপর কটাক্ষ করে অভয়ার বাবা বলছেন অনুরাগ মোদী নির্মল ঘোষের আইনজীবীর পিঠ চাপড়ে দিয়ে বলছেন আরে কিচ্ছু হবে না। এই হচ্ছে সিবিআই এর আইনজীবীর চরিত্র। এবং দুদিন আগের এই হিয়ারিংয়ে আদালতের তরফ থেকে কি বলা হয়েছে জানেন? ডিভিশন বেঞ্চের যে বিচারপতিরা রয়েছেন তারা কি বলেছেন জানেন? কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলছে আদালত কি নির্দেশ দিয়েছে সিবিআই সেটা বোঝেইনি। এতদিন ধরে সিবিআই কিরকম তদন্ত করেছে, এই এত দিনের তদন্তে সিবিআই কি তথ্য পেয়েছে, কি নথি পেয়েছে, শুধুমাত্র লেখা হয়েছে যে এর পেছনে একটা বৃহত্তর ষড়যন্ত্র কাজ করেছে, কিন্তু রিপোর্টে এর বাইরে আর কিচ্ছু লেখা হয়নি। এটা কি ধরনের তদন্ত? সিবিআই এর হাত কারা বেঁধে দিচ্ছে? সিবিআই এর এত ইগো কিসের? আমরা তো বিচারই দিতে চেয়েছিলাম। কি হলো তাহলে? এই রেডিও সাইলেন্স কেন? 2024-এর ঘটনা, 2026-এ আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। সরকার বদল করে দিয়েছে বাংলার মানুষ, ঢেলে ভোট দেওয়া হয়েছে, এত বিধায়ক দেওয়া হয়েছে। তাহলে এই বিচারটা কবে দেখতে পাবো আমরা? কবে আসবে এই বিচার? 2027-এ আসবে? 2028-এ আমরা এই বিচারটা দেখতে পাবো? একজন মা এই বিচারের লড়াইতে নেমেছিলেন, বিচার পাননি। এই রাজ্যের মানুষ সরকারটাকেই বদলে দিয়েছেন। সেই মা নির্বাচনে দাঁড়িয়ে নিজে লড়াই করে বিধায়ক হয়েছেন, এখন ক্ষমতার দিকে তিনি রয়েছেন। বিচার পাওয়াটাই কিন্তু তার লক্ষ্য, বিধায়ক হওয়াটা পরের কথা। প্রাথমিক লক্ষ্য কিন্তু তার এই বিচার পাওয়াটা, বিধায়ক হওয়াটা নয়। আপনারাই পারেন, আপনাদের হাতে ক্ষমতা রয়েছে, আপনাদের দ্বারা সম্ভব। আপনারা এখন করবেন কিনা সেটা সম্পূর্ণ আপনাদের উপর। এরপর আসে দ্বিতীয় বিষয়টা, যেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। 18ই মে এই বিধানসভার যে অধিবেশন, তার অনেকটা আগেই 18ই মে মহামহিম শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গে দুটো তদন্ত কমিশন তৈরি করা হয়েছে। একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি খতিয়ে দেখার জন্য, আরেকটা হচ্ছে নারীদের ওপরে যে ধরনের নির্যাতন বা অপরাধ হয়েছে সেই সমস্ত কিছু খতিয়ে দেখার জন্য। এবং দুটো তদন্ত কমিশনেরই মাথায় থাকছেন কলকাতা হাইকোর্টের দুজন অবসরপ্রাপ্ত বিচারপতি। এবং তার সঙ্গে নারীদের বিরুদ্ধে যে অপরাধের জন্য যে তদন্ত কমিশন তৈরি করা হয়েছে তার সঙ্গে যুক্ত থাকছেন দময়ন্তী সেন। এবার এই গোটা বিষয়টার কথা বিধানসভার অধিবেশনেও কিন্তু মহামহিম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উল্লেখ করেছেন। কিন্তু আমরা যে বিষয়টার কথা সামনে রেখেছিলাম সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এবার 45 দিনের মধ্যে পশ্চিমবঙ্গের সমস্ত প্রাতিষ্ঠানিক দুর্নীতি বা বড় বড়